বাংলাদেশি ছবি বাহাদুর ছবিতে জসিম নাকি ওয়াসিম থাকে বাহাদুর, এবং এটা জানতে হলে পুরোটা গল্প শুনতে হবে। বাহাদুর ছবির গল্পের শুরুতে দেখা যায় যে একটি গ্রামের ভিতরে বাস করে ওয়াসিম, একজন যুবক, এবং সে শান্ত এবং সভ্য। কিন্তু অন্যদিকে জসিম থাকে রাজার নায়েব। সে রাজার নায়েব থাকে এবং রাজার কথা মতন সে কাজ করে। কিন্তু ওয়াসিম যদিও শান্ত এবং সভ্য থাকে, কিন্তু সে থাকে সাহসী। একদিন রাজামশাই ঘোষণা করে যে আমি এই তল্লাটের ভিতরে আমি একজন বাহাদুর দেখতে চাই, এবং যদি আমার যে রাজপ্রাসাদের ভিতরে এক পালোয়ান আছে, এই পালোয়ানকে যে হারাতে পারবে সে হবে এই তল্লাটের বাহাদুর, এবং তাকে আমি আমার রাজদরবারে চাকরি দেব এবং সে বাহাদুর হিসেবে থাকবে। এদিকে রাজার মেয়ে থাকে সুচরিতা, এবং অন্যদিকে দেখা যায় সুচরিতার বান্ধবী থাকে অলিভিয়া। কিন্তু জসিম এদিকে সুচরিতাকে মনে মনে অনেক ভালোবাসে, কিন্তু সুচরিতা জসিমকে ভালোবাসে না। অলিভিয়া আবার জসিমকে ভালোবাসে, কিন্তু জসিম অলিভিয়াকে ভালোবাসে না। এভাবে গল্পের টানপ্রাণ চলতে থাকে। এক পর্যায়ে রাজামশাইয়ের কথা মতে দেখা যায় যে ওয়াসিম রাজি হয় এবং রাজার যে পালোয়ান থাকে তার সাথে লড়াই করার জন্য। তবে রাজামশাই একটা ঘোষণা করে, কেউ যদি লড়াই করতে এসে আমার পালোয়ানের সাথে হেরে যায়, তাহলে তাকে আজীবন আমার কারাগারে বন্দি থাকতে হবে, এই শর্ত। আর যদি আমার পালোয়ানকে সে হারাতে পারে, তাহলে তাকে আমি অনেক পুরস্কৃত করব এবং অনেক স্বর্ণমুদ্রা এবং টাকা নগদ দেব, এবং কিছু অংশ জমিও তার নামে লিখে দেব। তখন এই ঘোষণা শোনার পর কেউই রাজি হয় না, যে রাজার পালোয়ান তো বীর এবং সাহসী এবং শক্তিশালী, এবং সে মোটো, তার সাথে তো কেউ পারবে না। তখন কেউ রাজি হয় না। কিন্তু ওয়াসিম এটা বিশ্বাস করে না যে সে পরাজিত হবে। ওয়াসিম বলে, ঠিক আছে, আমিই যাব সেই রাজার পালোয়ানের সাথে লড়াই করতে, তো মোকাবিলা করতে। আমি অবশ্যই জয়ী হব, এবং জয়ী হয়ে আমি এই গ্রামের নাম রাখবো। গ্রামের নাম থাকে রসুলপুর। তো রসুলপুরের বীর হয়ে এবং বাহাদুর হয়ে আমি ফিরে আসব। কিন্তু এদিকে জসিম চিন্তা করে, যদি কোনো বীর যদি অথবা বাহাদুর যদি রাজার পালোয়ানকে হারিয়ে যায়, তাহলে রাজার মন সে আকৃষ্ট করে ফেলবে, এবং রাজার মেয়েকেও তার হাতে তুলে দিতে দ্বিধাবোধ করবে না রাজামশাই। জসিম ভাবতে থাকে যে এটা কি করা যায়। তখন জসিম মনে মনে ভাবে যে আমি যদি কোনো একটা চক্রান্ত করতে পারি, এবং চক্রান্তটা যদি আমি সফলতা পাই, তাহলে আমার সার্থক হবে। তো জসিমের যে সহকারী এক থাকে, তার নাম হলো আদিল। আদিলকে বলে, আচ্ছা কি করা যায় বলো তো দেখি। যদি রাজামশাইয়ের কথা মতো যদি এই পালোয়ানকে কেউ হারিয়ে দেয়, তাহলে তো রাজামশাই খুশি হয়ে এমনও হতে পারে রাজামশাইয়ের মেয়েকে তার হাতে তুলে দিতে পারে। তো আদিল বলে, কথাটা আপনি মন্দ বলেন না নায়ক মশাই, এরকম হতে পারে, কারণ রাজার মন হলো উদার, সে যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। তখন জসিম বলে, ঠিক আছে, আগে দেখা যাক না কোন পালোয়ান আসে, প্রয়োজনে আমি ওই সেই পালোয়ানের সাথে লড়বো। আমি যদি লড়ে জিততে পারি, তাহলে রাজামশাই তো আমাকে পুরস্কার দেবে। তো আদিল বলে, তাও তো মন্দ না, কারণ আপনারা তো সেই যোগ্যতা আছে, এবং সেই যোগ্যতা মতন আপনিও কাজ করতে পারলেও কোনো সমস্যা হবে না। তো তাহলে আপনিও প্রস্তুতি নেন, এদিকে দেখা যাক কি হয় মোকাবেলায়। তো দেখা যায় মোকাবেলা শুরু হয়। রাজামশাই ঘোষণা করে যে কে কে মানে আমার পালোয়ানের সাথে লড়তে রাজি আছে। প্রায় 4-5 জন আসে। 4-5 জন আসার পর 3 জনকেই সেই পালোয়ান ইচ্ছারকম মেরে তাকে পরাজিত করে হারিয়ে ফেলে। শেষ পর্যায়ে আসে ওয়াসিম এসে রাজামশাইয়ের পালোয়ানকে ইচ্ছারকম মারে, কিন্তু এক পর্যায়ে দেখা যায় রাজামশাইয়ের পালোয়ান ওয়াসিমকে মেরেও আহত করে ফেলে। তারপরে যখন লেফারি 1, 2, 3 ঘন্টা থাকে 10 পর্যন্ত, ওয়াসিম আবার জেগে ওঠার পর তখন রাজামশাইয়ের পালোয়ানকে ওয়াসিম মেরে পরাস্ত করে এবং পরাজিত করে। তখন সবাই মানে গ্রামবাসীরাও সেখানে উপস্থিত থাকে, তখন হাততালি দিতে থাকে। তো রাজামশাই তখন তাকে বিজয়ের মালা পরিয়ে দেয়। তো সেই মুহূর্তে দেখা যায় সুচরিতা ওয়াসিমকে দেখে।
দেখার পর সুচরিতার মনে ওয়াসিমের জন্য একটা ভালোবাসার স্থান তৈরি করে ফেলে যে এরকম বাহাদুরি আমার দরকার। তখন ওয়াসিম বলে যে রাজামশাই, আপনি যে কথাগুলি বলেছেন আপনি কিন্তু সে কথাগুলি রাখতে হবে। তো রাজামশাই বলে অবশ্যই, আমি অবশ্যই তোমার কথা রাখবো, কারণ আমি কখনোই কথার বরখেলাপ করতে পারি না, আর আমি করবও না। কারণ আমার একটাই চিন্তা এবং একটাই ভাবনা, যেটা আমি বলি সেটাই করি। তখন ওয়াসিমের প্রতি মানে সুচরিতা একটা দুর্বল হয়ে পড়ে মনে হয়। তখন ওয়াসিম সুচরিতার দিকে তাকিয়ে থাকে। তো এদিকে দেখা যায় যে সুচরিতা যে বান্ধবী থাকে অলিভিয়া, সে থাকে ওয়াসিমের গ্রামে। অলিভিয়াও ওয়াসিমকে ভালোবাসে, কিন্তু ভালোবাসলে কি হবে, ওয়াসিম তো অলিভিয়াকে ভালোবাসে না। ওয়াসিম যখন সুচরিতাকে এক নজর দেখে তখন থেকে সুচরিতার প্রেমে সে পড়ে যায়, যেমন সুন্দরী মেয়েকে যদি আমি বিয়ে করতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হতো। এভাবেই গল্পের টানপ্রাণ চলতে থাকে। এক পর্যায়ে দেখা যায় জসিম একদিন সুচরিতাকে বলে বলে যে আপনি তো রাজকন্যা, আপনি খুব সুন্দর, আপনি যদি অভয় দেন একটা কথা বলি। তখন সুচরিতা বলে কি কথা বলেন। তখন জসিম বলে আমি আপনাকে খুব পছন্দ করি, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি রাজামশাইকে বলতে পারি আমার সাথে আপনাকে বিয়ে দেওয়ার জন্য। তখন সুচরিতা বলে নায়েব মশাই, আপনি কিন্তু সীমা অতিক্রম করছেন, আর সীমা অতিক্রম করা কিন্তু আমি পছন্দ করি না। আপনি হলেন আমাদের এই এলাকার অথবা আমার আব্বু, হ্যাঁ, নায়েব, আর নায়েব হয়ে আপনি আমার দিকে তাকান কিভাবে। তখন জসিম বলে দেখেন, আপনাকে আমি খুব পছন্দ করি তাই কথাটা বলছি, আর আমি তো দেখতে মধ্যে এত খারাপ না, আমারও তো একটা ক্ষমতা আছে, এবং আমি আপনার রাজ্যের দেখা যাচ্ছে যে আমি একজন নায়েব, আর আমিও তো ইয়ং, আমাকে দেখতে তো খারাপ দেখা যাচ্ছে না। তখন সুচরিতা বলে এই ধরনের কথা আরেকবার উচ্চারণ করবেন না, আর যদি আরেকবার উচ্চারণ করেন তাহলে কিন্তু আমি অবশ্যই আব্বা হুজুরকে বলতে রাজি হব। আপনি এখন যান, আপনার কাজ করেন গিয়ে। তখন জসিম সেখান থেকে চলে যায়। তো যাওয়ার পর জসিম আদিলের সাথে বলে রাজকন্যা তো আমার প্রস্তাবে রাজি হলো না, এখন কি করা যায়। তো আদিল বলে শোনেন নায়ক মশাই, সোজা আঙ্গুলে যখন ঘি উঠবে না তখন আঙ্গুলটাকে অবশ্যই বাঁকা করতে হবে, আর বাঁকা না করলে আপনি কিন্তু সফলতা পাবেন না, আর সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই আঙ্গুলটা বাঁকা করতে হবে। তখন জসিম বলে যে আমি অবশ্যই আঙ্গুলটা বাঁকা করব, কারণ আমি রাজকন্যাকে চাই, যেভাবে হোক আমার রাজকন্যাকে পেতে হবে। কিন্তু একদিন দেখা যায় রাজকন্যা বেড়াতে যায় রসুলপুর গ্রামে, সেখানে গিয়ে ওয়াসিমকে দেখে, কিন্তু ওয়াসিম দেখেও না দেখার বান করে চলে যায়। এমন সময় কিছু ডাকুরা আসে এবং রাজকন্যাকে তুলে নেওয়ার জন্য চেষ্টা করে। তো রাজকন্যা অর্থাৎ সুচরিতা চিৎকার করতে থাকে বাঁচাও বাঁচাও বলে। তখন ওয়াসিম দৌড়ে গিয়ে সেখানে রাজকন্যা সুচরিতাকে বাঁচিয়ে সুচরিতাকে নিরাপদে নিয়ে যায়। কিছু গুন্ডা অথবা কিছু ডাকাতদের ওয়াসিম ইচ্ছামতো মেরে তাদেরকে তাড়িয়ে দেয়। সেখান থেকেই সুচরিতা ওয়াসিমের প্রেমে আবদ্ধ হয় এবং সুচরিতা ওয়াসিমকে বলে তুমি তো বেশ বাহাদুর, তুমি ওই দিন আমাদের পলোয়ানকে হারিয়ে অনেক পুরস্কার পেয়েছো এবং তুমি আমারও মন জয় করে ফেলেছো, কারণ তুমি আজকে আমার জীবন তুমি বাঁচিয়েছো। ডাকাতরা আমাকে যে কোনো সময় নিয়ে যেত, কিন্তু তুমি আমার জীবনটা বাঁচিয়েছো বলে আমি আজকে থেকে তোমারকে আমার জীবনটা দিয়ে দিলাম। তো ওয়াসিম বলে কি বলছেন আপনার রাজকন্যা, এটা কি সম্ভব? সুচরিতা বলে অসম্ভব বলে কোনো কথা না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এবং তুমি আমাকে ভালোবাসতেই হবে, আর তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমার এই জীবন রাখবো না। তখন ওয়াসিম বলে এটা কোনো কথা হলো, আমি তো আপনাকে ভালোবাসতে পারবো না, আপনি হলেন রাজকন্যা, আমি হলাম সাধারণ একটা প্রজা, আপনার সাথে কি আমার মিল হয়? অসম্ভব, হতেই পারে না। তো যখন এই কথাগুলি বলতেছে এক পর্যায়ে সুচরিতা রেগে গিয়ে ওয়াসিমকে একটা থাপ্পড় মারে। আমি বলছি না তোমাকে ভালোবাসতে হবে, আর যদি না বাসো তাহলে আমি যে কোনো সময় তোমার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারি, আমি তোমাকে মেরে ফেলবো। তখন ওয়াসিম বলে না, আপনি আমাকে মেরে ফেলতে পারেন, তারপর আমি আপনাকে ভালোবাসতে পারবো না, আপনার সাথে আমার কখনো মিল হয় না, আর এটা হতেই পারে না। আপনি রাজকন্যা, আমি হলাম সাধারণ একজন প্রজা, আপনার সাথে হয়। তখন এক পর্যায়ে সুচরিতাকে ওয়াসিমকে জড়িয়ে ধরে, কিন্তু এই দৃশ্যটা আবার আদিল দেখে ফেলে। আদিল দেখার পর আদিল সেখান থেকে চলে যায়। তো অনেক পিড়াপিড়ি করতেছে ওয়াসিমের সাথে
সুচরিতা। এক পর্যায়ে অসীমও সুচরিতার কথা মেনে নেয়। অসীম বলে, দেখেন আপনার বাপ কিন্তু আমাকে কখনোই আমার সাথে কিন্তু আপনাকে বিয়ে দেবে না। আপনি যেটা ভাবতেছেন সেটা নাও হতে পারে। তখন সুচরিতা বলে, তোমার সাথে আমার বিয়ে দেবে না না দেবে সেটা পরে সাবজেক্ট, এখন তুমি এখন আমাকে ভালোবাসবে এটাই কথা। তখন দুজন দুজনকে জড়িয়ে ধরে একটা গান চলে আসে। গানটা খুব সুন্দর। গান শেষে দেখা যায় আদিল গিয়ে জসিমকে জানায় সর্বনাশ হয়ে গেছে নায়েব মশাই। জসিম বলে, কি সর্বনাশ হয়ে গেছে? তখন আদিল বলে, আমি নিজ চোখে দেখেছি রাজকন্যা ওই জায়গা বাহাদুর মানে যে আমাদের পলোয়ানকে হারিয়েছে তার সাথে জোরাজুরি করতেছে, এবং এক পর্যায়ে তাদের ভালোবাসা মনে হয়ে গেছে, এবং গানও দেখে আছে, তারা নেচে নেচে গান গাচ্ছে। তখন জসিম রেগে গিয়ে বলে, কি, এটা হতেই পারে না, এটা কখনোই না, সম্ভব না, কারণ সে এরকম কাজ করতে পারে না, সে রাজকন্যাকে ভালোবাসতে পারে না, একটা প্রজা হয়ে সামান্য। তখন এই কথাটা গিয়ে জসিম গিয়ে সুচরিতার বাপকে গিয়ে বলে যে, রাজামশাই একটা কথা বলতে আসছিলাম, যদি আপনি অভয় দেন তাহলে বলি, আর যদি আপনি অভয় না দেন তাহলে আমি বলবো না। তো রাজামশাই বলে, ঠিক আছে বলেন। তখন জসিম বলে, আপনার মেয়ে কিন্তু যে যুবকটি আমাদের পালোয়ানকে হারিয়েছিল এবং তাকে আপনি বাহাদুর বলে ডাকেন, সেই বাহাদুর ছেলেটি কিন্তু আপনার মেয়ের মন জয় করে ফেলেছে। আপনার মেয়ে ওই বাহাদুর যুবকটাকে ভালোবাসে। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরেছে এবং তারা গান গাচ্ছে ভালোবাসার। আমরা নিজ নয়নে দেখেছি। আপনি প্রয়োজনে জিজ্ঞেস করতে পারেন আপনার মেয়েকে কতটা সত্য না মিথ্যা। আর যদি মিথ্যা হয় তাহলে আপনি যে শাস্তি আমাকে দেবেন আমি মাথা পেতে নেব, আর যদি সত্য হয় তার একটা ব্যবস্থা করতে হবে। কারণ একটা রাজকন্যা হয়ে সামান্য একটা প্রজাকে ভালোবেসে বিয়ে করবে, তাহলে আমাদের রাজপ্রসাদের তো সম্মানহানি হবে এবং আপনারও সম্মানহানি হবে। কারণ সামান্য প্রজার সাথে তো আপনার রাজকন্যাকে বিয়ে দিতে পারেন না। আপনার মেয়েকে বিয়ে দিবেন কোনো নায়েব, কোনো বা রাজার ছেলে অথবা রাজপুত্র, তার সাথে, সামান্য একটি প্রজার সাথে তো নয়। এই কথা বলার পর তখন রাজামশাই বলে, ঠিক আছে, তোমার কথা যদি সত্য হয় তাহলে আমি এর একটা ব্যবস্থা নিশ্চয়ই করব, কারণ আমি ইচ্ছা করলে যে কোনো সময়ে আমি যে কোনো সিদ্ধান্ত নিতে পারি, কারণ আমার সেই ক্ষমতা আছে। আর আমার মেয়ে যদি এই কাজটা করে থাকে তাহলে আমার মেয়ের সাথে আমি বোঝাপড়া করব এবং এর প্রতিকার করার চেষ্টা করব। কারণ আমাদের একটা রাজপ্রাসাদ এবং আমি রাজা, রাজার মেয়ের মান সম্মান আছে এবং আমাদের বংশেরও মান সম্মান আছে। রাজার মেয়ে হয়ে একটা সামান্য প্রজার সাথে প্রেম ভালোবাসা করবে, এটা তো কখনো আমি মেনে নিতে পারি না, অসম্ভব। আর এটা তো সম্ভব হতেই পারে না, কারণ আমার একটাই সিদ্ধান্ত, রাজার মেয়ের বিয়ে হবে রাজার ছেলের সাথে এবং রাজার ছেলের বিয়ে হবে রাজার মেয়ের সাথে। রাজার মেয়ের বিয়ে কখনোই সামান্য প্রজার সাথে হতে পারে না, হোক সে বাহাদুর, হোক সে বীর, হোক সে পয়সাওয়ালা, হোক সে অথবা জমিদার, তার সাথেও নয়। তখন জসিম বলে, আপনাকে ধন্যবাদ যে আপনার সিদ্ধান্তটা সঠিক নেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। তখন দেখা যায় সুচরিতা আসার পর তখন রাজামশাই বলে, তুমি আমার কক্ষে আসো। তখন সুচরিতা যখন যায় তখন রাজামশাই বলে, কী ব্যাপার, কী শুনতেছি? তখন সুচরিতা বলে, কী শুনতেছেন আব্বা হুজুর? তখন রাজামশাই বলে, তুমি নাকি ওই বাহাদুর ছেলের সাথে মেলামেশা করতেছো এবং তুমি নাকি ওকে ভালোবাসো, তুমি নাকি বাহাদুরকে জড়িয়ে ধরেছো এবং গান গাচ্ছ, এগুলো কি শুনতেছি? আমার কি মান সম্মানের দিকে তুমি তাকাও না? তুমি রাজার মেয়ে হয়ে সামান্য একটি লোককে অথবা সামান্য প্রজাকে তুমি ভালোবাসবে, মন দিবে, তাকে বিয়ে করার চিন্তা ভাবনা করবে, এটা কি আমার মানহানি হয় না? তুমি এই কাজটা করতে পারো কি? না, পারো না। কারণ আমি হলাম এই তল্লাটের রাজা, আর রাজার মেয়ে হয়ে তুমি সামান্য একটা প্রজাকে তুমি ভালোবাসবে, এটাকে আমি মেনে নেব? তুমি ভাবলে কি করে? এটা তো কখনো মেনে নিতে পারবো না, কারণ এটা মেনে নেওয়া সম্ভব নয়। হতে পারতো অন্য একটা রাজার ছেলেকে তুমি যদি ভালোবাসতে তাহলে আমি সাদরে মেনে নিতাম, আর এটা তো আমি মেনে নিতে পারি না আর কখনো নেব না। তখন সুচরিতা বলে, আব্বা হুজুর, ভালোবাসা কখনো ধনী গরিব বিচার করা হয় না। আমার মন চেয়েছে, আমার মনে ধরেছে ওই বাহাদুরকে ভালোবাসতে, আমি বাহাদুরকে ভালোবেসেছি। কিন্তু আপনি বাহাদুরের সাথে আমার বিয়ে দেবেন কি দেবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার জীবন থাকতে আমি অন্য কোনো পুরুষকে বিয়ে করতে পারবো না এবং স্বামী হিসাবে মেনে নিতে পারবো না। কারণ সে যদি রাজার ছেলেও হয়
সে যদি নায়েব হয়, সে যদি এবং মন্ত্রীও হয়, তারপরও আমি তাকে আমার মনে স্থান দিতে পারবো না। এটা হলো আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে আমি অটল। কারণ আমি আপনার মেয়ে, আপনার রক্ত আমার শরীরে বইছে। আপনার যখন জিদ অহংকার থাকতে পারে, তাহলে আমারও তো জিদ অহংকার থাকতে পারে। আপনার অহংকার হলো আপনি রাজা, আর আমার অহংকার হলো আমি আপনার মেয়ে। আপনার যদি জিদ থাকতে পারে যে আপনি বাহাদুরের সাথে আমারকে বিয়ে দিবেন না, তা আমারও তো জিদ থাকতে পারে যে আমিও বাহাদুরকে বিয়ে করব। তো রাজামশাই বলে, এই বেয়াদব মেয়ে, মুখে লাগাম দিয়ে কথা বলো। স্পর্ধা দেখছি দিন দিন তোমার বেড়েই চলেছে। সামান্য একজন প্রজাকে ভালোবেসে তোমার সাহস বেড়ে গেছে না? তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি, বিস্মিত হচ্ছি। তুমি কি বলতে চাইতেছ? আমার সামনে দাঁড়িয়ে কোনো মানুষ এভাবে কথা বলার সাহস স্পর্ধা পায়নি। তোমার এত বড় সাহস স্পর্ধা কোথা থেকে আসলো? হ্যাঁ, আর একটা কথা বলবে না। আমি একটা স্পষ্ট করে কথা বলি, শোনো। আজকের পর থেকে তোমার বাইরে যাওয়া বন্ধ, আর বাহাদুরের সাথে তোমার মেলামেশা বন্ধ। আমার জীবন থাকতে বাহাদুরের সাথে তোমার বিয়ে তো দূরের কথা, তোমাকে ওকে দেখতেও দেব না। কারণ এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। তখন এমন সময় দেখা যায় নায়েব অর্থাৎ জসিম আসে। তখন জসিম বলে রাজামশাইকে, রাজামশাই আপনি উত্তেজিত হবেন না। আপনি উত্তেজিত হয়ে তো আপনি আরও নিজের সর্বনাশ দেখবেন। তখন সুচিতা বলে, নায়েব মশাই, আপনি এই কথাগুলি লাগিয়েছেন আমার আব্বার হুজুরের কানে না? শোনেন, আপনি যেটা চেয়েছিলেন সেটা তো আপনার মনে হাসিল হয় নাই, কিন্তু আপনি চাচ্ছেন যে আমার ভালোবাসাকে আপনি ছিনিয়ে নেবেন, তা পারবেন না। তখন রাজামশাই বলে, এই বেয়াদব মেয়ে, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। এই কে আছিস তোরা? আমার মেয়েকে বন্দি কর, যা। তখন এমন সময় দুইটা সৈন্য এসে, হ্যাঁ, তখন সুচরিতাকে ধরে নিয়ে যায় তার রুমে। তখন জসিম বলে, হ্যাঁ রাজামশাই, একটা কথা বলে শুনেন। আপনি একটা কাজ করতে পারেন। তখন রাজামশাই বলে, কি কাজ? একটা ঘোষণা করে দেন, আমার মেয়েকে যে বিয়ে করতে হবে, পারবে এবং বিয়ে করতে চায়, হ্যাঁ, তাকে আমার নায়েবের সাথে লড়াই করে অথবা মোকাবেলা করে জিততে হবে। আর আমার নায়েবের সাথে যদি মোকাবেলা করে জিততে পারে, তাহলে অবশ্যই আমার মেয়েকে তার হাতে তুলে দেব। তখন রাজামশাই বলে, কি বলো তুমি? তখন নায়েব বলে, অর্থাৎ জসিম বলে, আমার মতন এরকম যোদ্ধা, এরকম বীর এই তল্লাটে কেউ নাই, আর আমার সাথে কেউ পারবে না। আপনি যদি আমার সাথে আপনার মেয়েকে বিয়ে দিতে চান, আপনার সম্মান বাঁচাতে চান এবং আপনি ইজ্জত বাঁচাতে চান এবং আপনার পররাজ্যের বাদশা এবং রাজাদের কাছ থেকে মান সম্মান রক্ষা করতে চান, তাহলে এই প্রস্তাবে রাজি হন। আমার সাথে কেউ পারবে না, এটা আপনি বিশ্বাস করতে পারেন। কারণ আমি যেভাবে হোক ওই বাহাদুরকে পরাজিত করেই আমি আপনার মেয়েকে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে আমি আপনার প্রসাদে থাকব। তখন রাজামশাই বলে, তোমার প্রস্তাবটা মন্দ নয়, ঠিক আছে, আমি কালই ঘোষণা করে দেব। তখন রাজামশাই ডেরা পিটিয়ে বলে, যে রাজকন্যাকে কেউ যদি বিয়ে করতে চায়, তাহলে নায়েব অর্থাৎ জসিমের সাথে মোকাবেলা করে জিততে পারলে রাজকন্যাকে পাবে, আর যদি পরাজিত হয় তাহলে তাকে দণ্ডিত করা হবে। তো এই কথা শোনার পর তো কেউ রাজি হওয়ার কথাই নয়। তারপর ওয়াসিম এই ঘোষণা শোনার পর ওয়াসিম তখন বীরের বেশে সেই প্রস্তাবে রাজি হয়। তখন গ্রামবাসী বলে, শোনো, আমি আজ নায়েবের সাথে মোকাবেলা করতে যাচ্ছি, আমার ভালোবাসাকে ফিরিয়ে আনতে যাচ্ছি, তোমরা আমার জন্য দোয়া করো, আমি যাতে সসম্মানে আমি ওই নায়েব অর্থাৎ জসিমকে পরাজিত করে আমার ভালোবাসাকে আমি উদ্ধার করে নিয়ে আসতে পারি। তোমরা আমার জন্য দোয়া করো। তখন রসুমপুর গ্রামবাসীরা বলে, অবশ্যই দোয়া করি যে তুমি জয়ী হয়ে এবং বাহাদুর হয়ে তুমি ওই নায়েবকে পরাজিত করে তোমার ভালোবাসাকে তুমি আমাদের কাছে নিয়ে আসো, আমরা তাকে বরণ করে নেব। আমরা ফুলের মালা নিয়ে তৈরি থাকবো। আশা করি ইনশাআল্লাহ তুমি জয়ী হবে এবং তোমার মনের আশা না পূর্ণ হবে। তখন ওয়াসিম চলে যায়। তখন রাজামশাই মোকাবেলার জন্য যুদ্ধের ময়দান তৈরি করে, অনেক প্রজারা সেখানে যায় এবং রাজামশাই সব কিছু থাকে। তখন ওয়াসিমকে
যুদ্ধের পোশাক পরিয়ে দেয় এবং জসিমকে যুদ্ধের পোশাক পরিয়ে দেয়। এভাবেই শুরু হয় মোকাবেলা। একের পর এক একজনকে আঘাত করতে থাকে। ওয়াসিম জসিমকে করে, জসিম ওয়াসিমকে করে। আঘাত করার এক পর্যায়ে ওয়াসিম জসিমকে হ্যাঁ ধরাশায়ী করে ফেলে দেয়। আর জসিম কী করে, নিচে থেকে বালু দিয়ে ওয়াসিমের চোখগুলি অন্ধ করে ওয়াসিমকে ইচ্ছারকম মেরে আহত করে পরাজিত করে। কিন্তু সুচরিতা তখন বলে, এটা বেঈমানি, এটা চরম গাদ্দারি, এই এই বিজয়কে আমি মানি না। তখন রাজামশাই বলে, বেঈমানি না, এটাই যুদ্ধের ঠিক কাজ, কারণ নায়ক মশাই যেটা করেছে সে বিজয় হয়েছে, এটাই চূড়ান্ত। তখন এক পর্যায়ে ওয়াসিম লাফ দিয়ে সেখান থেকে আবার উঠার পর সে অন্ধ হয়ে এসে আবার মোকাবেলা শুরু করে। মোকাবেলা করার পর এক পর্যায়ে দেখা যায় জসিমকে সে পরাস্ত করে ফেলে। তখন জসিম স্বীকার করে যে আমি পরাস্ত হয়েছি, কিন্তু রাজামশাই তারপরেও সেই কথা রাখে না। তো রাখে না পর্যায়ে এক পর্যায়ে দেখা যায় ওয়াসিম সুচরিতাকে নিয়ে পালিয়ে আসে। পালিয়ে আসার পর তখন নায়েব এবং সবাই সৈন্য সামন্তরা ওয়াসিমকে খুঁজে বেড়ায় তাকে ধরার জন্য। কিন্তু এদিকে অলিভিয়ায় যেখানে থাকে ওয়াসিম সুচরিতাকে নিয়ে সে আস্তানায় চলে যায়। সে আস্তানায় গিয়ে সে সুচরিতায় গিয়ে থাকতে থাকে। কিন্তু অলিভিয়া তো ওয়াসিমকে ভালোবাসে, কিন্তু ওয়াসিম তো অলিভিয়াকে ভালোবাসে না। তখন তার সুচরিতা বলে, তুমি যে আমাকে এখানে নিয়ে এসেছো, যে কোনো সময় তো আমার আব্বু হয়তো জেনে যাবে, তখন কী অবস্থা হবে? জানুক, কোনো সমস্যা নেই, প্রয়োজনে আমার মৃত্যুই দেবে, তারপর তো কিছু করতে পারবে না। আমি তোমার জন্য মরতেও পারি, তোমার জন্য বাঁচতেও পারি। তুমি যদি তোমার মনে দুর্বলতা থাকে তাহলে বলো, আমি তোমাকে তোমার রাজপ্রাসাদে দিয়ে আসি। সুচরিতা বলে, না, আমি তো রাজপ্রাসাদে যাওয়ার জন্য তোমার সাথে আসিনি, কারণ তুমি বাহাদুর, তুমি আমাকে জিতিয়ে নিয়ে আসছো। তোমার সাথে আমার আব্বা হুজুর নায়েব মশাই এবং সবাই বেইমানি করেছে, কিন্তু এই বেইমানির ফলটা পাবে একদিন না একদিন। তো কিছুদিন পর দেখা যায় যে তখন নায়েব অর্থাৎ জসিম আদিলকে বলে, দেখো, আমি যে আশায় বসেছিলাম যে রাজকন্যাকে বিয়ে করে এই রাজপ্রাসাদের মালিক হব, আমি হব রাজা, কিন্তু সে আশা তো গুরুবালি। আদিল বলে, এখন আপনি কি বলতে চান? তখন জসিম বলে, আমার একটা মাথায় ছোট্ট একটা বুদ্ধি এসেছে। তখন আদিল বলে, কি বুদ্ধি, সেটা খুলে বলেন দেখি। বুদ্ধিটা শুনলে তুমি অবাক হবে সেনাপতি। আর এই বুদ্ধিটা হলো চরম বুদ্ধি। আচ্ছা, রাজামশাইয়ের তো একটাই মেয়ে ছিল, আমার আশা ছিল রাজামশাইয়ের মেয়েকে আমি বিয়ে করে রাজা হব এবং রাজামশাই আমাকে হাসতে হাসতে মুকুটটা পরিয়ে দিবে মাথায়। কিন্তু সে আশাটা পূর্ণ হলো না, কারণ রাজামশাই তো বৃদ্ধ হয়ে গেছে, তার মেয়ে তো পালিয়ে গেছে বাহাদুর ওয়াসিমের সাথে। এখন আমার তো সে আশার পূর্ণ হলো না। এখন একটা কাজ করলে কেমন হয়, আমরা সবাই মিলে যদি রাজামশাইকে অ্যাটাক করে আমরা ক্ষমতাটা তুলে নেই, কেমন হয়, ভালো হয় না? তখন আদিল বলে, চমৎকার চমৎকার বুদ্ধি। তখন আদিল বলে, আচ্ছা ঠিক আছে, আমি যদি রাজা হয়ে যাই তাহলে তোমাকে নায়েব বানাবো, তুমি হবে আমার পরের স্থান, আবার তুমি কিন্তু আমার সাথে এরকম বেমানি করো না। তখন আদিল বলে, না 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 নায়েব মশাই, আপনার সাথে আমি বেমানি করতে পারি? আপনি বেমানি করতেছে করেন, কিন্তু আমি তো করতে পারি না। কিন্তু আমি কিন্তু আপনার এইসব কাজে কিন্তু নাই। আপনি যদি আমাকে নায়েব বানাবেন, কিন্তু আপনার সাথে আমি এটা করতে পারবো না, কারণ রাজামশাই আমার আব্বাকে খুব ভালোবাসতো, আর আব্বাকে ভালোবাসতো বিধেই আমাকে সেনাপতি বানিয়েছে। আমার আব্বা খুব রাজামশাইয়ের ভক্ত ছিল, কিন্তু আমি এই বেমি এটা করতে পারবো না। আপনি যদি করতে চান আপনি করতে পারেন, কিন্তু আমি আপনার পক্ষও নাই বিপক্ষ নাই। এটাই কথা আছে একটা, যে যে বুদ্ধি যার সিংহাসন তার। এখন আপনি যদি এই কাজটা করেন সেটা আমার করার কিছু থাকে না, কিন্তু আমি অবশ্যই এই মত দেব না। তখন জসিম বলে, আচ্ছা তোমার মত দেওয়ার দরকার নাই, তুমি শুধু তোমার সৈন্য সামন্তকে আমার পক্ষে কাজ করার জন্য বলো। তখন দেখা যায় কিছুদিন পর জসিম কিছু সৈন্যবাহিনী নিয়ে রাজদরবার আক্রমণ করার পর রাজামশাইকে গ্রেপ্তার করে। তখন রাজামশাইকে বলে, রাজামশাই, আপনার মেয়েকে আমার বিয়ে করার ইচ্ছা ছিল, সাথ ছিল যে আপনার মেয়েকে বিয়ে করার পর আপনি আমাকে এই তল্লাটের রাজা বানাবেন এবং রাজার মুকুটটা আপনি আমার মাথায় পরিয়ে দিবেন, কিন্তু সে আশা তো আর পূর্ণ হলো না। এখন আপনি আমার মাথায় মুকুটটা পরিয়ে দেন, আজ থেকে আমি হলাম রাজা। তো
তখন রাজা বলে, এত বড় স্পর্ধা তোমার, এইসব তোমার চক্রান্ত না? তুমি এই চক্রান্ত করেছো আমার মেয়েকে বিয়ে করার জন্য। আমার মেয়ে সেদিন বলেছিল কথাটা, আমি কিন্তু বুঝতে পারি নাই। কিন্তু তোমার এই আশা কখনো পূর্ণ হবে না। আমার জীবন থাকতে তোমার মাথা আমি মুকুট পরিয়ে দেবো না। বলে তুমি নিজে পড়ে নাও, কারণ তোমার এখন ক্ষমতা, তোমার এখন সৈন্য ক্ষমতা তোমার নিজের আয়ত্তে, তুমি নিজে পড়ে নাও, কিন্তু আমি এই কাজটা কখনোই করবো না আমার জীবন থাকতে। তখন জসিম বলে, বাহ বাহ বাহ, খুব চমৎকার, ভালো একটা বুদ্ধি বলেছেন। কারণ আপনি তো রাজা, আপনি কখনো কি অন্যায় কাজ করতে পারেন? আপনি একটা রাজা মশাই। তো ঠিক আছে, যান, আপনার নিমক আমি খেয়েছি, আপনার সাথে নিমক আর আমি করবো না। সসম্মানে একটা কাজ করতে পারেন, আপনি এখন কারাগারে আস্তে রূপে চলে যান। কারণ আপনাকে আমি মারবো না, কারণ আমার মারার অভ্যাস নেই, কাউকে খুন করার অভ্যাস নেই। আমি চেয়েছিলাম আপনার মেয়েকে বিয়ে করে আমি সিংহাসনে বসবো, আরামে এসে দিন কাটবে, সবাই আমাকে সম্মান শ্রদ্ধা করবে, আমি একটা সংসার করবো, সংসারে ছেলেপুলে হবে, ছেলেপুলেরা আপনাকে নানা দাদা বলে ডাকবে এবং আমাকে আব্বা হুজুর কবে। হ্যাঁ, সেটা শুনে আমার কাছে খুব ভালো লাগবে এবং জীবনটা উপভোগ করবো। কিন্তু আপনার মেয়েকে তো নিয়ে গেছে উড়াল পাখি বাহাদুর। এখন বাহাদুর যখন নিয়ে গেছে, তখন বাহাদুরের কাছ থেকে আমি কিভাবে আনবো রাজামশাই বলেন? তো বাধ্য হয়ে সেই আশাটা আমি পূর্ণ করি। পূর্ণ করার পর আমি রাজা হই, রাজা হওয়ার পর একটা বিয়ে করব, বিয়ে করার পর সে সেই আমার স্ত্রীর ঘরে কন্যা হোক পুত্র হোক, তারাই মানে এই সিংহাসনের মালিক হবে। আপনি খুশি না রাজামশাই? রাজামশাই বলে, বেয়াদব, বেয়াদতমিজ, হ্যাঁ, মুখে লাগাম নেই, লজ্জা শরম নেই। শোনো, তুমি যে অন্যায় আজ আমার সাথে করতেছ, একদিন না একদিন সেই অন্যায় আবার তোমার সাথে কেউ না কেউ করবে। এটাই কিন্তু বিধির লেখা, বিধির বিধান। ঠিক আছে, আমি হাসতে হাসতে কারাগারে চলে গেলাম, কোনো দুঃখ নাই। কিন্তু আমার মেয়ে যদি জানতে পারে, অথবা বাহাদুর যদি জানতে পারে যে তুমি আমার সাথে এরকম কাজ করেছো, তাহলে কিন্তু তুমি কিন্তু পার পাবে না। বাহাদুর কিন্তু ঠিকই সিংহাসন আবার দখল করবে। যেদিন সেই সিংহাসন আবার দখল করবে, সেদিন কিন্তু আমার মেয়েকে কিন্তু আমি ওই বাহাদুর হাতে তুলে দেব, কথাটা মনে রেখো। আর তোমার কিন্তু মৃত্যু অবধারিত হবে, এই কথাটাও তুমি মনে রেখো। তখন জসিম বলে, আরে না রাজামশাই, ওই বাহাদুরে তো বেল হবে না, এখন তো আমার সব সৈন্য সামন্ত, এখন সব আমার হাজার হাজার সৈন্য সামন্ত, আর হাজার হাজার সৈন্য সামন্ত কি সাথে কি একজন বাহাদুর পারবে? পারবে না। ঠিক আছে, একটা কাজ করেন রাজামশাই, আপনি সসম্মানে কারাগারে চলে যান। তখন রাজামশাই বলে, আমি যাচ্ছি, কিন্তু যাওয়ার সময় একটা কথা বলে গেলাম, পাপের পরিণাম ভয়ঙ্কর হয়, এটা এই আদিকাল থেকে দেখে আসছি। হ্যাঁ, আমি এই কথাটা তোমাকে বলে গেলাম। তুমি একদিন আমার পায়ে ধরে মাপ চাবে, কিন্তু তোমাকে আমি মাফ করব না, তোমাকে আমি মৃত্যুদণ্ড দেবো, এই কথা বলে গেলাম। তো জসিম বলে, আরে রাখেন আপনার মৃত্যুদণ্ড, আপনি মৃত্যুদণ্ড দেওয়ার আগে তো আপনি কারাগারে শেষ হয়ে যাবেন, তখন আপনি মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দিবেন কাকে? তখন এই কথাটা কি করে, এই খবরটা আবার, হ্যাঁ, সুচরিতা এবং অলিভিয়া এবং ওয়াসিম জানতে পারে যে নায়েব মশাই রাজামশাইকে আক্রমণ করে তাকে বন্দি করে সে ক্ষমতাটা তুলে নিয়েছে, নিজ নিজ হাতে ক্ষমতা তুলে নিয়ে এখন সে রাজা হিসেবে ঘোষণা করছে। তখন ওয়াসিম সুচরিতা ক্ষিপ্ত হয়ে বলে, এ জুলুমের বদলা আমাদের নিতে হবে, এই জুলুমের প্রতিশোধ আমাদের নিতে হবে, ওই নায়েবকে আমি ছাড়বো না। তখন ওয়াসিম বলে, তোমাদের কিছুই করতে হবে না, আমি ওই নায়েবকে ওই রাজ্য থেকে তাড়াবো এবং তাকে এমন শিক্ষা দেব যে বেঈমানির চরম শাস্তি কী হয়। আমি তো বাহাদুর ছিলাম এবং রাজদরবারে বাহাদুর হয়েছিলাম, আমি মোকাবেলায় জিতেছিলাম, কিন্তু সে তো বেঈমানি করে ক্ষমতাটা নিয়েছে, এর ফল তাকে ভোগ করতে হবে। কারণ আমি এই এলাকার সব জনগণকে একত্রিত করব। তো এদিকে জসিম ক্ষমতা পাওয়ার পর সে জনগণের উপর কড়াও চাপ দেয়, সে অর্থ নেওয়ার জন্য, কর নেওয়ার জন্য। কিন্তু জনগণ ক্ষিপ্ত হয়ে যায় যে এমন রাজা আমরা তো ছিল না, যে রাজা আমাদের ছিল সে রাজা ছিল ভালো, সে আমাদের অনেক ভালোবাসতো, কিন্তু যেই রাজা এসেছে সে তো জুলুমবাজ, অত্যাচারী, সে পাষণ্ড। হ্যাঁ, এর এর প্রতিকার করতেই হবে, এর থেকে আমাদের রক্ষা পেতেই হবে। এভাবেই বেশ কিছুদিন চলে যায়, কিন্তু এর সুরাহা কেউ করতে পারে না। তো এদিকে ওয়াসিম অনেক কিছু লোক নিয়ে তারা একটা দল গঠন করে, সেই দলের ভিতরে ওয়াসিম থাকে নেতা। তো তারা রাতে রাতে কী করে, সেখানে তাদের প্রশিক্ষণ দেয়, অস্ত্র প্রশিক্ষণ। তো এক পর্যায়ে দেখা যায় প্রশিক্ষণ শেষে
শেষ করে তারা একদিন রাত্রেবেলা আইয়া মহল আক্রমণ করে। আর মহল আক্রমণ করার পর সেখানে শুরু হয় মহাযুদ্ধ, মোকাবেলা। কে বাহাদুর হবে, জসিম নাকি ওয়াসিম? তখন সব সৈন্য সম্বন্ধকে মেরে ফেলে। তখন আবারও শুরু হয় জসিম ওয়াসিমের মোকাবেলায় দেখা যায় এক পর্যায়ে যে জসিম আবারও ধরাশায়ী হয়। তখন ওয়াসিম তাকে মেরে ফেলতে চায়। রাজামশাই তখন জেল থেকে এসে বলে, না বাবা, তুমি একে মারবে না, আমি ওকে মারব। কারণ সে আমাকে বিনা দোষে কারাগারে পাঠিয়েছিল, আমার জনগণের উপরে সে নানাভাবে অত্যাচার করেছিল। এই দীর্ঘ কয়েক মাসে সে আমাদের উপর খুব নির্যাতন চালিয়েছে, এর বদলা নেব আমি। তখন ইচ্ছারকম গিয়ে দেখা যায় রাজামশাই মারার পর জসিম তার পায়ে ধরে ক্ষমা চায়, প্রাণভিক্ষা চায়। তখন প্রাণভিক্ষা রাজামশাই দেয় না। রাজামশাই বলে, বেঈমানির চরম শাস্তি হলো মৃত্যু। এক পর্যায়ে জসিমকে রাজামশাই আর ওয়াসিম মিলে তরোয়াল দিয়ে মেরে ফেলার পর রাজামশাই সুচরিতাকে ওয়াসিম হাতে তুলে দেয়। অলিভিয়া সেখান থেকে চলে যায়। তো এভাবেই দেখা যায় তারা এই রাজপ্রাসাদে আসে। রাজপথে আসার পর সুচরিতার সাথে ওয়াসিমের বিয়ে দেওয়ানোর পর রাজামশাই ওয়াসিমকে বাহাদুর ঘোষণা করে এবং তার রাজার মুকুটটা ওয়াসিমের মাথায় পরিয়ে দিয়ে বলে, আজ থেকে আমার জামাই হবে এই রাজ্যের রাজা, তাকে সবাই সম্মান শ্রদ্ধা করবেন। আমি অবসর নিলাম, আমার মেয়েকে আমি ভুল বুঝেছিলাম এবং আমার জামাইকে ভুল বুঝেছিলাম, আপনারা ওদের জন্য দোয়া করবেন। তবে বাহাদুর ছবিটা শফি বিক্রমপুরী পরিচালনা করেছিলেন। এখানে ওয়াসিম, সুচরিতা, জসিম, আদিল, আহমেদ শরীফ, আনোয়ার হোসেন সবাই চমৎকার অভিনয় করেছিলেন এবং বাহাদুর ছবির গানগুলি খুব চমৎকার এবং মাধুর্য ছিল। গানগুলি ভালো ছিল, দর্শকদের কাছে ভালো লেগেছিল। তবে ওয়াসিম সে সময় একটা হিট নায়ক ছিল এবং শফি বিক্রমপুরী একজন ভালো পরিচালক, ইবনে মিজান ভালো পরিচালক তখনকার। তবে বাহাদুরের মতনই অভিনয় করেছিলেন ওয়াসিম এবং জসিম, দুই পাল্টাপাল্টি খলনায়ক এবং নায়ক হিসাবে দুইজন অভিনয় করে তারা দর্শকদের মন কেড়েছিল। তবে আমি মনে করি যে বাহাদুর ছবিতে বাহাদুর ছিল ওয়াসিম, জসিম নয়। কারণ জসিম ছিল ভিলেন আর ওয়াসিম ছিল বাহাদুর। কেন্দ্রীয় চরিত্রের নাম ভূমিকা ওয়াসিম বাহাদুর ছবিতে অভিনয় করেছিল।